অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন উপন্যাস। উপন্যাসটির নাম হলো হায় সজনী। উপন্যাসটি লিখেছেন সমরেশ মজুমদার। উপন্যাসটি শুরু করার আগে আমি প্রকাশকের কথাটা একটু পড়ব। প্রকাশক লিখেছেন, প্রথম পর্যায়ের কঠোর লকডাউন চলছে। প্রিয় দাদার সঙ্গে রোজই কথা হয়। কলকাতার শারদীয় সংকলনের লেখা শেষ করে তিনি বাংলাদেশ ঈদ সংখ্যার জন্য উপন্যাস ধরেছেন। আমি নাছোড়বান্দা। দাদা, আমাদের কিন্তু এবার নতুন উপন্যাস চাই। তিনি আশ্বস্ত করেছেন হবে হবে। তারপর যেটা ঘটল সে সত্যি আমাদের কাছে অপ্রত্যাশিত। সমরেশ মজুমদার পত্র ভারতীর জন্য লিখতে আরম্ভ করলেন সম্পূর্ণ উপন্যাস, যা পাণ্ডুলিপি থেকে সরাসরি বই হবে। আমি তো বিশ্বাসই করছি না। ফোনে ফোনে পাগল করে দিচ্ছি দাদাকে। তিনি স্বভাবসিদ্ধ গলায় মজা করে বলছেন, হারে চলছে চলছে, লেখাটা এমন একখানা চূড়ান্ত রোমান্টিক উপন্যাস হচ্ছে আমি নিজেও ভাবতে পারিনি। হো দাদা, ফের গুল দিচ্ছেন? আরে না না, বিশ্বাস করো, আমার লেখার নায়িকা কিন্তু সত্যিই ছিল। সেকালে কোয়েট কলেজেও একদিকে ছেলেরা অন্যদিকে মেয়েরা বসতো। এখনকার মতো মেলামেশা অসম্ভব ছিল। বিশেষত যেসব মেয়েরা বনেদি বাড়ি থেকে আসতো, তাদের গাড়ি বা দারোয়ান গেট অব্দি ছেড়ে দিয়ে যেত, ছুটির পরে নিয়ে যেত। তেমনই একটি মেয়ে আর মফস্বলী একটি ছেলেকে নিয়ে এই কাহিনী। শেষ পর্যন্ত কি হয়েছিল তাদের মধ্যে দাদা? আরে কি আশ্চর্য! হাসতে হাসতে দাদা বলেছেন, তার জন্যই তো উপন্যাসটা পড়তে হবে। পাঠক বন্ধুদেরকেও একই কথা বলতে চাই, এই বইয়ের শেষ পৃষ্ঠা অবধি যেতেই হবে। তবে পাঠক হিসেবে বলতে পারি, বহুকাল পরে সমরেশ মজুমদারের কলমে এমন এক নিটোল মিষ্টি উপন্যাস পড়ার অনুভূতি হয়েছে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, প্রকাশক। এই ছিল প্রকাশকের কথা। উপন্যাসটি আমি মোট 5টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি উপন্যাসটির প্রথম পর্ব। এককালে পাড়ার লোকেরা বলতো ডানা কাটা পরী। সেই সব পরীদের ছবি দেখতো সে রূপকথার বইতে। মেঘরঙা হাঁটু ছোঁয়া চুলের ঢেউ, মোমের মতো গায়ের রং, টানা টানা চোখ, টিকালো নাক। সে ছোট্টবেলা থেকে সে শুনে এসেছে, মা তো প্রায়ই বলতো, যে কোনো পরীর চেয়ে সুন্দর আমার মেয়ে। এর বিয়ে দেব আমি রাজপুত্রের সঙ্গে। বিধবা বড় পিসি গালে হাত দিয়ে বলতো, সর্বনাশ। হোমা, কার সর্বনাশ হলো? নিজের। ও কথা বলা মানে নিজের পায়ে কুড়ুল মারা। আজকের দিনে এদেশে তো রাজপুত্র পাওয়া যায় না। শুনেছি সাহেবদের দেশে এখনো তারা আছে। তাদের খোঁজ পাবে কি করে? আর দরকার হলে ও নিজেই তাদের খুঁজে নেবে, বড় পিসি বলেছিল। কথাগুলো পছন্দ হয়নি মায়ের। বলেছিল, আপনার ভাইকে তো চেনেন, ওসব করতে চাইলে মেয়েরে পা ভেঙে দেবে মেয়ের। মেয়েদের স্কুল শেষ করে মেয়েদের কলেজ। পুরনো প্রৌঢ় ড্রাইভার গাড়ি চালিয়ে মেয়েকে কলেজের দরজায় নামিয়ে দিয়ে আসে। ছুটির কিছু আগে আনার জন্য পৌঁছে যায়। মাঝে মাঝে সেই গাড়িতে বসে থাকে মেয়ের মা। পড়াশোনায় বেশ ভালো মেয়ে। মেয়ের নাম অনেক বাছাই করার পর তার ঠাকুরদা রেখে গিয়েছিলেন মৃণালিনী। স্কুলের শেষ দিকেই প্রতিবাদ শুরু করেছিল মেয়ে। বান্ধবীরা যেদিন জিজ্ঞাসা করেছিল, তুই কোন শতাব্দীর মেয়ে রে? গালে রক্ত জমেছিল মেয়ের। এক সহপাঠিনী হেসে বলেছিল, তোকেই বোধহয় অনুমান করে সেই কত বছর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন স্ত্রীর পত্র। আরেকজন বলেছিল, তাহলে তো বিশাল সম্মান পেয়েছে। স্ত্রীর পত্রের মৃণাল অত্যাচারী পুরুষদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিল। আমাদের এই মৃণালের অবশ্য কোনো ছেলে বন্ধু নেই, প্রতিবাদও করতে হয় না। কিন্তু প্রতিবাদ কি শুধু স্বামী বা তার পরিবারের বিরুদ্ধে? বালিকা বয়সে নিজের পরিবারের যেসব ব্যাপার নজরে পড়লেও তা মাথায় কোনো প্রতিক্রিয়া করত না, তা স্কুলের শেষ দিকে অস্বস্তির কারণ হতে লাগলো। আমরা ব্রাহ্মণ, তাই অন্য জাত তো বটেই। কায়স্থদের পরিবারের সঙ্গে বিয়ের সম্বন্ধ করার কথা বাবা ঠাকুরদা মা পিসি ভাবতেই পারেন না। বড় পিসিমাকে মৃণাল জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, তোমরা কি কায়স্থদের মানুষ বলে মনে করো না?
বড় পিসিমা চোখ কপালে তুলেছিলেন। হুমা, এ কথা কখন বললাম? তাহলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের বিয়ে কায়স্থদের সঙ্গে দাও না কেন? বিয়ে হয় সমানে সমানে, তাহলে সেই বিয়ে সুখের হয়। তোমারও তো সমান ঘরে বিয়ে হয়েছিল, তাহলে? কথা শেষ করেনি মৃণাল। বড় পিসির মুখে মেঘ জমেছিল। বলেছিল মাঝ নদীতে নৌকো ডুবে গেলে বাঁচবে কি করে। বলে সামনের থেকে চলে গিয়েছিল। তারপর থেকেই বাড়িতে যেন একটা রাগঢাক ব্যাপার শুরু হলো। সে ঘরে ঢুকলে যারা ঘরে বসে কথা বলছে তারা হয় চুপ করে যেত, নয় অন্য প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করত। সেই চেষ্টাটা মৃণাল স্পষ্ট বুঝতে পারত। সেদিন কলেজের একটা পিরিয়ড শেষ হতেই খবর এলো গভর্নিং বোর্ডের একজন সদস্য মারা গিয়েছেন বলে কলেজ ছুটি হয়ে যাচ্ছে। অনেক মেয়ে খুশিতে চেঁচামেচি করে কলেজ থেকে বাড়ি চলে গেল। কিছু মেয়ে কলেজের অফিস রুমের সামনে লাগানো পাবলিক টেলিফোন থেকে বাড়িতে ফোন করার জন্য লাইনে দাঁড়ালো। কিছুক্ষণ ইতস্তত করলো মৃণাল। তাকে কলেজে নামিয়ে দিয়ে বাড়িতে গাড়ি রেখে ড্রাইভার ভাত খেয়ে বাড়ি চলে যায়। ঘন্টা দুয়েক পরে ফিরে এসে ছুটির সময়ে গাড়ি কলেজে নিয়ে আসে। তাই এখন ফোন করলে ড্রাইভার না থাকায় গাড়ি পাওয়া যাবে না। অথচ তাদের বাড়ি কলেজ থেকে খুব বেশি দূরেও নয়। গাড়িতে খুব বেশি হলে 25 মিনিট লাগে। তাও রাস্তায় বাস ট্রাম গাড়ির ভিড় থাকে বলেই দেরি হয়। তার ক্লাসের কিছু মেয়ে তো ওই দূরত্ব হেঁটেই চলে যায়। একা এতটা পথ কোনো দিন হাঁটেনি মৃণাল। কিন্তু যাওয়া আসার সময় গাড়িতে বসে প্রচুর বাস দেখেছে সে, বিশেষ করে দোতলা 2 নম্বর বাস। দোতলা বাসে কোনোদিন চড়েনি সে। তাদের বাড়ির মেয়েরা বাসে চাপবে এটা কেউ ভাবতেই পারে না। একবার মা বাবা এবং মাসিমণির সঙ্গে ওদের বাড়ির কাছাকাছি ট্রাম ডিপো থেকে ট্রামে চড়ে ধর্মতলা ঘুরে এসেছিল সে। সেটা ছিল ছুটির দিনের বিকেল। মা মাসিমণি খুব সেজেছিল। সেই একবারই কি যে মজা হয়েছিল সেদিন। মনে মনে সাহস সঞ্চয় করল মৃণাল। ড্রাইভার আসবে ঠিক 4 ঘন্টা পরে। ততক্ষণে কলেজ নিশ্চয়ই ফাঁকা হয়ে যাবে। লাইব্রেরি যদি খোলা থাকে তাহলে সেখানে গিয়ে হয়তো বসে থাকা যায়, কিন্তু সেখানে আর কেউ যদি না থাকে, তার চেয়ে কলেজের গেট থেকে 3 পা হাঁটলেই তো বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে দাঁড়ালেই তো লাল রঙের 2 নম্বর বাস সে পেয়ে যাবে, যা তাদের বাড়ির সামনে দিয়ে যায়। তার ব্যাগে একটা 10 টাকার নোট আছে। নোটটা 1 বছর আগে মাসিমণি তাকে দিয়ে বলেছিল, ব্যাগে রেখে দিস, দেখবি ঠিক কাজে লেগে যাবে। গত 1 বছরে দরকার পড়েনি বলে টাকাটার কথা মৃণালের খেয়াল ছিল না। আজ তড়িঘড়ি ব্যাগটা খুলে দেখলো টাকা 2 ভাঁজ করে ব্যাগের পকেটে সে যেমন রেখেছিল তেমনি রয়ে গেছে। 10 টাকার অনেক কমে যে বাসের টিকিট পাওয়া যাবে তা সহপাঠিনীদের কাছে জেনেছিল সে। কেউ চোখ রাঙালো না। মৃণাল ব্যাগ নিয়ে কলেজের গেট পেরিয়ে বাস স্টপের দিকে পা বাড়ালো। ইতিমধ্যে সে কিছুটা দেরি করে ফেলায় বাস স্টপের 2 জন সিনিয়র যাত্রী ছাড়া কেউ নেই। একটা একতলা বাস এসে দাঁড়াতেই তারা উঠে গেল সেই বাসে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। আশেপাশে কেউ নেই, বাসও আসছে না। মৃণালের মনে হলো তার কলেজে ফিরে যাওয়া উচিত। তার এইভাবে বের হওয়া বাড়ির কেউ পছন্দ তো করবেই না, খুব বকাবকি করবে। দূরে একটা বাস দেখা দিল, ধীরে ধীরে এগিয়ে আসছে। ওই বাস যদি তাদের বাড়ির সামনে দিয়ে যায় তাহলে উঠে পড়বে, আর কোনো সমস্যা থাকবে না। বাস থেকে নেমে সে সোজা বাড়িতে ঢুকে যাবে। বাসটা যখন কাছাকাছি চলে এসেছে ঠিক তখনই একটা গলা কানে এলো, টু বি অর নট টু বি। প্রশ্নটা যে তাকেই করা হয়েছে তা বুঝতে পারল না মৃণাল। সে 2 পা এগিয়ে যেতেই বাসের নম্বর দেখতে পেল। বাসের সামনে যে বোর্ড ঝুলছে তাতে বড় বড় অক্ষরে লেখা রয়েছে 2B, অর্থাৎ এই বাস মৃণালদের বাড়ির দিকে যাবে না। সে 2 পা পিছিয়ে গেল, তাহলে এবার তার কলেজে যাওয়াই উচিত। মৃণাল ঘুরে দাঁড়াতেই ছেলেটিকে দেখতে পেল। সাধারণ শার্ট প্যান্ট পরা 21-22 বছরের তরুণ, গালে হালকা দাড়ি যার রং এখনো কালো হয়নি। তাহলে এই ছেলেটি একটু আগে ওই কথাগুলো বলছিল। ছেলেটি এগিয়ে এলো 1 পা, তাহলে নট টু বি। কোনো কোশ্চেন নেই, আপনার বাস শুধু নাম্বার 2, তাই তো? চোখ বন্ধ করলো মৃণাল। ছেলেটার পাশ কাটিয়ে দৌড়ে কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকে যাবে। ছেলেটা হাসলো।
আমার নাম অমিত। না, অমিত রায় নয়, অমিত মিত্র। এম.এ পড়ি। এই মোড়ের মাথায় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস আছে সেখানেই থাকি। হে মানে আপনি বলবো না তুমি? যাকগে, নাম জানতে পারি? এই সময় ২ নম্বর বাস সামনে এসে দাঁড়াতে মৃণাল দ্রুত তার পাদানিতে উঠে পড়ল। তার অনেক দিনের ইচ্ছে ছিল দোতলা বাসের ওপর তলায় উঠে জানালার ধারে বসার, কিন্তু আজ নার্ভাস চোখে দেখল বাসের নিচ তলায় ৩ জন মহিলা যাত্রী বসে আছেন। ওদের পাশে বসলে নিরাপদে যেতে পারবে ভেবে সে একতলার আসনে গিয়ে বসল। ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাতে তার ভয় করছিল। গায়ে পড়ে যে ছেলে কথা বলে তাকে বিশ্বাস করা মুশকিল। মৃণাল জানালার বাইরে তাকালো। তার খুব ভয় হচ্ছিল ছেলেটা ওপাশের খালি আসনে এসে না বসে। মোড়ের মাথায় ২ জন মহিলা নেমে গেলে সে তৃতীয় মহিলার দিকে তাকালো। চশমা পরা মধ্যবয়সী মহিলাকে দেখে মনে হলো উনি খুব রাগী। হঠাৎ তার মনে হলো নিজেদের বাড়ির সামনে বাস থেকে নেমে যাওয়া ঠিক হবে না। ছেলেটি নিশ্চয়ই এই বাসে আছে, তাকে নামতে দেখলে ও অনুসরণ করবে। বাড়িটা বুঝে নিয়ে পরে সে বিরক্ত করতে আসবে না নিশ্চয়তা কি? আর সেটা যদি বাবা মা জানতে পারে তাহলে আর দেখতে হবে না, নির্ঘাত তাকে কলেজ থেকে ছাড়িয়ে এনে বর খুঁজতে বের হবে। হায়ার সেকেন্ডারি পাশ করার পরেই বিয়ের পিঁড়িতে বসাতে চেয়েছিল। ২টো কারণে বিয়ে হয়নি। মাসিমণি প্রচণ্ড আপত্তি করেছিল, আর তার বয়সের পাত্রীর জন্যে অল্প বয়সী বর পাওয়া যায়নি। বাবা বলেছিল অনার্স গ্র্যাজুয়েট হলে ৩ বছর বয়স বাড়বে আর পাত্রও ভালো পাওয়া যাবে। কিন্তু একটা ছেলে তাকে ফলো করেছে, এটা তার অপরাধ না, ওরা বুঝতেই চাইবে না। মৃণাল ঠিক করলো নিজের বাড়ির সামনের স্টপে সে বাস থেকে নামবে না। চোখ বন্ধ করলো সে। বাস বাড়ির সামনের রাস্তা দিয়ে চলে আসার পরে সে চোখ খুলল, আর তখনই তার মনে পড়ল মাসিমণির কথা। তাদের বাড়ি থেকে মিনিট ৮ দূরে মাসিমণির বাড়ি। মাসিমণি বেশি আসে তাদের বাড়িতে। বাবা মেশোকে পছন্দ করে না বলে বিশেষ উপলক্ষ না থাকলে তারা যায় না। মৃণাল সোজা হলো, মাসিমণির বাড়িতেই যাবে সে। তাতে যদি ছেলেটা ভেবে নেয় ওটাই তার বাড়ি, তাই ভাবুক। মাসিমণির বাড়ির স্টপে সে বাস থেকে নেমে একবার পেছনে তাকিয়ে নিল। না, ছেলেটাকে দেখতে পেল না। বাস চলে গেলে শূন্য স্টপেজে সে একা। স্বস্তির শ্বাস ফেলল মৃণাল। না, হয় ছেলেটা তাকে অনুসরণ করেনি, নয়তো বাসে বসেই আছে। সে যে নেমে পড়েছে তা বুঝতেই পারেনি। দ্রুত রাস্তা পার হয়ে সে গলিতে ঢুকেই মাসিমণির বাড়ির দরজার বেলে চাপ দিল। কাজের মেয়ে চম্পা দরজা খুলে চেঁচিয়ে উঠল, হুমা তুমি? তার চিৎকারে মাসিমণি দ্রুত চলে এসে কপালে ভ্রু তুললেন। এ কি, তুই একা এলি? সঙ্গে কেউ আসেনি? মাথা নেড়ে না বলে বাইরের ঘরের চেয়ারে বসে পড়ল মৃণাল। তারপর কাজের মেয়ের দিকে তাকিয়ে বলল, ১ গ্লাস জল দাও। মেয়েটি ভেতরে দৌড়ে গেলে মাসিমণি কাছে এসে অদ্ভুত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে রে, মায়ের সঙ্গে ঝগড়া করেছিস নাকি? মাথা নেড়ে না বলল মৃণাল। তুই আজ কলেজে যাসনি? গিয়েছিলাম। মেয়েটির হাত থেকে গ্লাস নিয়ে জল খেলো সে অনেকটা। তারপর বলল, ও, কি হয়েছে, নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধিয়েছিস? আমি ঝামেলা বাঁধাই? নইলে তুই একা আমাদের বাড়িতে এলি কি করে? আজ পর্যন্ত কোনোদিন তুই একা এই বাড়িতে কখনো এসেছিস, না তোর মা বাবা আসতে দিয়েছে? কি হয়েছে খুলে বল। বলতে বলতে পাশের চেয়ারে বসে পড়লেন মাসিমণি। তার হাত ২ হাতে ধরল মৃণাল। তারপর ঠিক যা যা ঘটেছিল তাই খুলে বলল। সব শুনে মাসিমণির চোখ কপালে উঠল। কি সর্বনাশ, তুই এ কি করেছিস? কত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিস তা জানিস? তোর মা বাবা জানলে আমার শ্রাদ্ধ করবে। এদের একদম ইচ্ছে ছিল না তোকে কলেজে পড়ানোর। আমার জোরাজুরিতে রাজি হয়েছিল। এখন এসব শুনলে আমাকে আস্ত রাখবে? মুখে ভয় জমেছিল মৃণালের। বলল, মাসিমণি তুমি ওদের বলো না। মাসিমণি একটু ভাবলেন, তারপরে এগিয়ে গিয়ে বড় টেবিলে রাখা টেলিফোনের রিসিভার তুলে তাদের বাড়ির নম্বর ডায়াল করলেন। করে জিজ্ঞাসা করলেন মৃণালকে, আর কখনো এমন কাজ করবি না তো? নিঃশব্দে মাথা নেড়ে না বলে মৃণাল। ওপাশ থেকে মৃণালের মায়ের গলা ভেসে আসতেই মাসিমণি বললেন, আমি বলছি গো, কি করছো? এই তো খাবার দিতে বসলাম। আজ হঠাৎ এই সময়?
সূর্য উঠেছে তো? গলায় হাসি মিশিয়ে প্রশ্ন করল মৃণালের মা। উঠেছে উঠেছে, যে যার নিয়মের কাজ ঠিকঠাক করেছে, শুধু একটাই বেঠিক কাজ হয়েছে। আজ তোমার জামাইয়ের সঙ্গে দোকানে গিয়েছিলাম, উনি অফিসে নেমে গেলে আমি কলেজ স্ট্রিট কর্নওয়ালিস স্ট্রিট হয়ে বাড়ি ফিরছিলাম। একা একা? হোমা, ধোকা পাবো কোথায়? তাছাড়া বুড়ো ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি পেছনে একা বসে আছি, ভয় পাওয়ার তো কিছু নেই। তা যেই হেদোর সামনে গাড়ি এলো, দেখলাম দলে দলে মেয়ে কলেজ থেকে বেরিয়ে বাড়ি চলে যাচ্ছে। ড্রাইভারকে বললাম কি হয়েছে তার খোঁজ নিতে। সে ফিরে এসে বলল হঠাৎ কলেজ ছুটি হয়ে গিয়েছে। তখন ভাবলাম খুকির ড্রাইভার কি ছুটির খবর জানে? সে কি রে? মৃণালের মা চিৎকার করে বলল, সে তো গাড়ির চাবি নিয়ে গেছে, আবার বিকেলে আসবে, এখন কি হবে? আর কি হবে, আমি তোমার মেয়েকে কলেজ থেকে বের করে আমার বাড়িতে নিয়ে এলাম। ও অবশ্য কিছুতেই আসতে চাইছিল না, বলছিল মা বাবা খুব রাগ করবে। আমি বলেছি করে করুক। তাই বলে খালি হয়ে যাওয়া কলেজে তুই বিকেল অবধি কার ভরসায় বসে থাকবি? কি গো, ঠিক করে নিয়ে এসে? হ্যাঁ তা ঠিক, কিন্তু তোর জামাইবাবু শুনলে খুব রাগ করবে। আচমকা যদি ছুটি হয়ে যায় তাহলে প্রিন্সিপালের উচিত মেয়েদের দায়িত্ব নেয়া। তোর বদলে অন্য কেউ যদি ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে যেত। দিদির গলায় আতঙ্ক। কি যে বলো, ও কি বাচ্চা মেয়ে যে ভুলিয়ে ভালিয়ে কেউ নিয়ে যাবে? আমার সঙ্গেই আসতে চাইছিল না, যদি তোমরা রাগ করো। ঠিক আছে ঠিক আছে, তুই ওকে এখনই গাড়ি দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দে। ওর বাবা বিকেলে ফিরবে, আমি তাকে জানাতেই চাই না। আহ, এত ভয় পাচ্ছ কেন? ও তো জলে পড়ে নেই। তুমি চিন্তা করো না, আমি ঠিক সময়ে ওকে তোমার কাছে দিয়ে আসবো। এখন রাখছি। রিসিভার রেখে মাসিমণি জিজ্ঞাসা করলেন, ভাত খেয়ে বেরিয়েছিস না খাবি? মাথা নাড়ল মৃণাল, সে খাবে না। এবার গলার স্বর বদলে গেল মাসিমণির। ছেলেটাকে আমি চিনি না। তুই চিনিস না অথচ তোকে ওসব বলল? হ্যাঁ। আর কি বলল? বলল ওর নাম অমিত মিত্র, কিছু দূরের বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকে, এমএ পড়ে, এইটুকুই। অমিত মিত্র? কায়স্থ? তোর সঙ্গে গায়ে পড়ে কথা বলল? হ্যাঁ। তাহলে বোঝাই যাচ্ছে কিরকম ছেলে। এমএ পড়ুক বা যাই পড়ুক, চরিত্র বলে কিছু নেই। তোর বাবা মা জানলে আমি কি জবাব দেব? তারা তো তোকে কলেজে পড়াতেই চায়নি, আমি জোর করেছিলাম বলে। একটু ভাবলেন মাসিমণি। ছেলেটা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকে বলেছে? হ্যাঁ। মিথ্যেও বলতে পারে। ভদ্র ঘরের সুন্দরী মেয়েদের মিথ্যে কথা বলে ভুলিয়ে সর্বনাশ করে যারা, তারা কি সত্যি কথা বলবে? যাকগে, এইসব কথা যেন কেউ জানতে না পারে। এখন যাও, ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। যাওয়ার আগে তোমাকে ডেকে নেব। যাও। মাসিমণি বললে মৃণাল উঠে ঘরে চলে গেল। বাবা মায়ের কাছে কৈফিয়ত দিতে হচ্ছে না, যার জন্য তার কথা না শুনে উপায় নেই। মৃণাল উঠে যাওয়ার পর কিছুক্ষণ গালে হাত দিয়ে ভাবলেন মাসিমণি। তারপর উঠে গিয়ে টেলিফোনের নম্বরগুলো টিপলেন। স্বামীর গলা কানে যেতেই যা যা ঘটেছে তা প্রায় এক নিঃশ্বাসে বলে গেলেন মাসিমণি। সমস্তটা বলার পর তিনি জিজ্ঞাসা করলেন, বুঝতেই পারছি এই ছেলেটা অত্যন্ত বদ। ওকে তুমি শাস্তি দিতে পারবে? এমন শাস্তি যাতে আবার কোনো মেয়ের দিকে মুখ তুলে না তাকায়? অল্প বয়সের চাপল্য, ওরকম হতেই থাকে, বুদবুদের মতো। এসব নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। তোমার ভাগ্নিকে এবার সাবালিকা হতে দাও। ফোন রেখে দিলেন মেসোমশাই। কিন্তু মন মানছিল না। দিদি জামাইবাবু যদি জানতে পারে তাহলে তারা তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। মেয়েকে কলেজে না পাঠালে বাইরের ছেলেরা ওর নাগালি পেত না। আর এই ছেলে যে চরিত্রহীন তা বুঝতে অসুবিধে হচ্ছে না। মাসিমণি মনস্থির করলেন, আজ যেটুকু এগিয়েছে কে বলতে পারে কাল তার চেয়ে আরো বেশি এগোবে না। এই বয়সের মেয়েরা ভালো কথা শুনলে অল্পেই গোলে জল হয়ে যায়। তাই যা করার আজই করতে হবে। এই মেয়েকে তো রোজ রোজ এই বাড়িতে পাওয়া যাবে না। বাইরে যাওয়ার পোশাক পরে তিনি ওপাশের ঘরে শুয়ে থাকা মৃণালের কাছে গিয়ে বললেন, আমি একটু আসছি, তুই শুয়ে থাক। কোথায় যাচ্ছ গো? পাশ ফিরল মৃণাল। পাড়াতেই একজনের বাড়িতে। হাসলেন মাসিমণি, তুই বিশ্রাম নে। বাইরে বেরিয়ে এসে মাসিমণি ইশারায় ড্রাইভারকে ডেকে গাড়ি বের করতে বললেন। তারপর গাড়ি চললে নির্দেশ দিলেন কোথায় যেতে হবে। যাতায়াতের পথে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলটা কয়েকবার তিনি দেখেছিলেন।
আজ গেটের সামনে গাড়ি রেখে দারোয়ানকে বললেন, এখানে কি অমিত মিত্র নামের কোনো ছাত্র থাকে? দারোয়ান হাত তুলে অপেক্ষা করতে বলে ভেতরে চলে গেল। 2 মিনিটের মধ্যে সে বেরিয়ে এলো এক মধ্যবয়সীকে নিয়ে। তিনি জিজ্ঞাসা করলেন, কাকে চাইছেন? অমিত মিত্র, এমএ পড়ে, মাসিমণি বললেন। ও হ্যাঁ, সে এই হোস্টেলেই থাকে। তাকে দরকার? হ্যাঁ, একটু ডেকে দিলে ভালো হয়। আপনার নামটা? মাসিমা বলুন, তাতেই হবে। ভদ্রলোক ভেতরে চলে গেলেন। মিনিট 3 পরে একটি তরুণকে বাইরে বেরোতে দেখলেন তিনি। সে কাছে এসে বলল, আপনি কি আমাকে খুঁজছেন? তোমার নাম অমিত? আগে হ্যাঁ, মাথা নাড়ল ছেলেটি। এমএ পড়ো? আগে হ্যাঁ। সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে কড়া গলায় মাসিমণি বললেন, কোনো কথা না বলে গাড়িতে উঠে বসো। গাড়িতে? হকচকিয়ে গেল ছেলেটি। কানে কম শোনো নাকি? ওঠো বলছি। ধমকে এত জোর ছিল যে ছেলেটি, যার নাম অমিত মিত্র, সুর করে গাড়িতে উঠে বসল। সঙ্গে সঙ্গে মাসিমণি ড্রাইভারকে হুকুম দিলেন, গাড়ি বাড়িতে নিয়ে যাও। অমিত জানালা দিয়ে একবার বাইরে তাকিয়ে চিৎকার করে উঠল, আরে এ কি করছেন? কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? প্রায় সমান উঁচু গলায় ধমক দিলেন মাসিমণি, চুপ, একদম চুপ করে বসে থাকো। বলার ভঙ্গিতে এমন তেজ ছিল যে অমিত একটু নেতিয়ে গেল। অসহায় লাগছিল তাকে। বাড়ির সামনে গাড়ি থেকে নেমে মাসিমণি ধমক দিয়ে বললেন, নেমে এসো। তারপর পাশাপাশি হেঁটে বাড়ির দরজার পাশে বেলের বোতাম টিপলেন। কাজের মেয়ে চম্পা দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো। মাসিমণি গম্ভীর গলায় অমিতকে বললেন, ভেতরে এসো, ওই চেয়ারে চুপ করে বসো। তারপর চম্পাকে বললেন, দরজা বন্ধ করো। অমিত চেয়ারে বসলে মাসিমণি গম্ভীর মুখে ভেতরের ঘরে গেলেন। যে ঘরে মৃণাল শুয়েছিল সেই ঘরে ঢুকে তিনি অবাক হলেন। ঘরে কেউ নেই। চিৎকার করে চম্পাকে ডাকলেন। সে দৌড়ে এলে জিজ্ঞাসা করলেন, মৃণাল কোথায় রে? দিদিমণি তো একটু আগে বাড়ি চলে গেল, চম্পা বলল। হ্যাঁ, চলে গেল? আঁতকে উঠলেন মাসিমণি। বলল বাড়িতে যাবে। আমি বলেছিলাম আপনি ফিরে এলে গাড়িতে যেতে, কিন্তু শোনেনি। মনে হচ্ছিল যেন ভয় পেয়েছে। চম্পা বলল, ভয়? কিসের ভয়? তা তো জানি না। খাটের ওপর ধপাস করে বসে পড়লেন মাসিমণি। চলে গেল কেন মৃণাল? সে কি বুঝতে পেরেছিল কিছু? কি করে বুঝবে মাসিমণি এই ছেলেটাকে ধরে আনতে গিয়েছিলেন? একবারও তো সে কথা তিনি বলে যাননি। এখন যদি মেয়ে বাড়িতে না ফিরে অন্য জায়গায় চলে যায়, কি কৈফিয়ত দেবেন তিনি? দিদি জামাইবাবু তো বটেই, নিজেকে কি বলবেন? দুহাত কপালে ঠেকিয়ে মা কালীকে ডাকতে লাগলেন। তারপর এই ঘরে টেলিফোনের যে এক্সটেনশন লাইন আছে সেখানে গিয়ে ভয়ে ভয়ে রিসিভার তুলে ডায়াল করলেন। একটু পরেই দিদির গলা কানে এলো, তোর দেখছি খুব পা ভারী হয়েছে, বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছিস কিন্তু মুখ দেখাচ্ছিস না। হে মা, এসব কি বলছো? অবাক হলেন মাসিমণি। নেকু, যেন কিছুই বুঝতে পারছিস না। তুই মৃণালকে কলেজ থেকে তুলে এই রাস্তা দিয়ে বাড়ি যাসনি? তাই বলো। ওই ভর দুপুরে বাড়িতে গেলে তুমি মুখে কিছু বলতে না, মনে মনে ভাবতে জ্বালাতে এলো। খুব কথা শিখেছিস। এখন ভর দুপুর? তুই তো একটু আগে মেয়েকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেলি। তারপর একটু থেমে দিদি বললেন, খুব ভালো করেছিস ফোন করে। তুই যে মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছিস তা বলার দরকার নেই। তাহলে? এই বিষয়ে ওর বাবার সঙ্গে কথা বলার দরকার নেই। সে শুনলে আমার মাথার পোকা বের করে ছাড়বে। তাহলে মেয়ে বাড়ি ফিরল কি করে? কলেজ যে আগে ভাগে ছুটি হয়েছিল তা ওর জানার কথা নয়। ঠিক আছে। ফোন রেখে মাসিমণি বাইরের ঘরে এসে দেখলেন ছেলেটা প্রায় শামুকের মতো গুটিয়ে আছে। একটু দূরের চেয়ারে বসে জিজ্ঞাসা করলেন, কি যেন নাম? আগে অমিত, অমিত মিত্র। হোস্টেলে থাকো? বাড়ি কোথায়? কুচবিহারে। বাবা বোধহয় প্রচুর টাকা পাঠান? না, মানে কেন? কলকাতায় পড়তে আসার নাম করে বদমাইশি করে বেড়াচ্ছ? নিশ্চয়ই বিড়ি সিগারেট খাচ্ছ। হোস্টেলের ছেলেরা শুনেছি মদ খায়। তুমিও গেলো নাকি? না না না। প্রবল মাথা নাড়ল অমিত। কি করে বুঝবো তুমি সত্যি বলছো?
যে ছেলে বাবার পয়সায় কলকাতায় পড়তে এসে বাস স্টপে দাঁড়ানো অচেনা মেয়ের সঙ্গে গায়ে পড়ে ভাব জমাতে চায়, সে যা খুশি তাই করতে পারে। দাঁতে দাঁত চেপে বললেন মাসিমণি। বিশ্বাস করুন, আমি খারাপ কি কাজ করেছি তাই বুঝতে পারছি না, কাতর গলায় বলল অমিত। আমাকে যদি একটু বলতেন। তুমি মেয়েদের কলেজের সামনে বাসের জন্য দাঁড়িয়ে থাকা কোনো মেয়েকে গায়ে পড়ে কথা বলানোর চেষ্টা করনি? বলো না, বলো। আগে হ্যাঁ। ও, কেন? কি জন্য নাটক করে কথা বলেছ? কিচ্ছু ভাবিনি, হঠাৎ কথা বলতে ইচ্ছে হলো তাই। বাহ বাহ, চমৎকার। হঠাৎ খুন করার ইচ্ছে হলো তাই খুন করলাম? দুটো কি এক হলো? হ্যাঁ, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? মাসিমণি রেগে গেলেন। সে ভালো মেয়ে তাই কথা বলেনি। কথা বললে তাকে নিয়ে রেস্টুরেন্টে যেতে চা খাবে বলে। প্রথম দিন নিজেই দাম দিতে, তারপর থেকে ওর ঘাড় ভেঙে খাবার খেতে। এরকম গল্প আমি শুনেছি। আমি তোমার হোস্টেলে গিয়ে কমপ্লেন করব। প্লিজ, সুপার খুব কড়া মানুষ, আমাকে হোস্টেলে রাখবেন না। তাই তো উচিত। বেশ, তাহলে ইউনিভার্সিটির অফিসে জানাবো। তুমি তো এম এতে নাম লিখিয়েছ, কোন সাবজেক্ট? আগে বাংলা। কোনো ভবিষ্যৎ নেই তাই এসব করে বেড়াচ্ছ? সায়েন্স ইকোনমিক্স নিয়ে পড়লে এসব করার সময় পেতে না। ম্যাডাম, আর কখনো এই ভুল করব না। ম্যাডাম শব্দটি শুনতে ভারী ভালো লাগলো মাসিমণির। তবু তিনি মাথা নাড়লেন। তাহলে তোমার বাবার ঠিকানা দাও, তাকে সব জানাবো। বাবা? হাঁ হয়ে গেল অমিত। মুখ ফ্যাকাশে হয়ে গেল মনে হচ্ছে। আমার বাবা খুব রাগী, জানলে টাকা পাঠানো বন্ধ করে দেবেন। তাই তো করা উচিত। কি নাম তোমার বাবার? ম্যাডাম, আমাকে ক্ষমা করুন প্লিজ। আবার ম্যাডাম শব্দটি শুনতে খুব ভালো লাগলো। আর এই সময় বেলের আওয়াজ হলো। প্রায় সঙ্গে সঙ্গে চম্পা ভেতর থেকে ছুটে এসে দরজা খুলে সরে দাঁড়ালো। প্রবীণ এক ভদ্রলোক ঘরে ঢুকলেন। তার পরনে স্যুট, টাই, হাতে ছড়ি। দেখে মনে হয় গত শতাব্দী থেকে চলে এসেছেন। অমিতকে দেখে ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ল। হু ইজ হি? মাসিমণি গম্ভীর মুখে বললেন, ওর নাম অমিত, এম এ পড়ে। অমিত, আই সি। ভদ্রলোক সোজা হওয়ার চেষ্টা করলেন। হু ইজ হি? এই সেই ছেলে যে আজ মৃণালকে টিজ করেছিল। মাসিমণি উঠে দাঁড়ালেন। মাই গড, একে কোথায় পেলে? ইউনিভার্সিটি হোস্টেলে থাকে। হো, তুমি গিয়ে ডাকলে আর সুরসুর করে চলে এলো? তাজ্জব ব্যাপার। বলতে বলতে ভেতরের ঘরে চলে গেলেন ভদ্রলোক। মাসিমণি অমিতকে জিজ্ঞাসা করলেন, ওকে তুমি চেনো? মাথা নেড়ে না বলল অমিত। দুপুরে লাঞ্চ পার্টি ছিল, তাই বোধ হয়। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, কিন্তু আমি তোমাকে যা যা বলেছি তা যদি মনে না রাখো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। অমিত উঠে দাঁড়ালো। এই সময় ভদ্রলোক ফিরে এলেন। তখন তার শরীরে কোট এবং টাই নেই, জামার ওপরের দুটো বোতাম খোলা। ঘরে ঢুকে উল্টো দিকের চেয়ারে বসে বললেন, তাহলে তুমি অমিত মেয়েদের টিজ করে বেড়াও? না স্যার, আমি কখনো কোনো মেয়েকে টিজ করিনি, অমিত বলল। তোমার বিরুদ্ধে তো সেটাই অভিযোগ। আঙুল নেড়ে বসতে বললেন তিনি। বাধ্য হলো অমিত। বসে মাসিমণির দিকে তাকালো। মেসোমশাই মাসিমণিকে বললেন, তুমি গিয়ে ডাকলে আর ও সঙ্গে সঙ্গে চলে এলো? বাহ, হোস্টেলে থাকো, বাড়ি কোথায়? আগে কুচবিহারে। যাকে আজ টিজ করেছ তাকে কতদিন ধরে ফলো করেছ? না না, আমি টিজ করিনি, এর আগেও কখনো দেখিনি। আজই প্রথম দেখেই কথা বলতে ইচ্ছে করলো? বাহ। স্ত্রীর দিকে তাকালেন ভদ্রলোক। প্রিন্সেস কোথায়, ডাকো তাকে। অস্বস্তিতে পড়লেন, কিন্তু বলতে হলো মাসিমণিকে ও বাড়ি ফিরে গেছে। সে কি, কোর্টে মামলা উঠলো আর অভিযোগকারিনী উধাও, তাহলে কি ওর মামলা ধোপে টিকবে? বোধহয় খুব ভয় পেয়ে গিয়েছিল। শোনো, কি যেন নাম বললে? অমিত। হ্যাঁ অমিত, আমার পকেটে একটা ছোট্ট টেপ রেকর্ডার আছে, তাতে আমরা এতক্ষণ যা যা বললাম সব রেকর্ডেড হয়ে গিয়েছে। আমি তোমাকে একটা অনুরোধ করছি, তুমি আগামী 4 বছরের মধ্যে মৃণালের সঙ্গে কোনো রকম যোগাযোগ করবে না। 4 বছর পরে তোমরা যথেষ্ট স্বাবলম্বী হবে, তখন যা করবে তা নিজের দায়িত্বে করবে। অবশ্য যদি তখন সেরকম পরিস্থিতি হয়, কিন্তু তার আগে যদি খবর পাই
খুব বিপদে পড়বে। আমার হাত বেশ লম্বাই। খুব ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে কথাগুলো বললেন মৃণালের মেসোমশাই। দরজার বাইরে কয়েক পা সঙ্গে এলেন মাসিমণি। বললেন, ওর কথা কিছু মনে করো না বাবা, মেয়েটাকে খুব ভালোবাসেন তো, তাই রেগে গিয়েছেন। রাগ যেমন চট করে চড়া হয়, আবার তেমনি অল্পতেই জল হয়ে যায়। আমি আসছি, অমিত বলল। না না, দাঁড়াও, আমি ড্রাইভারকে বলছি তোমাকে পৌঁছে দিয়ে আসতে। না না, তার দরকার নেই, এখান থেকে বাসে উঠলে বেশি সময় লাগবে না। এই সময় তো বাসে ভিড় থাকে না। অমিত মাথা নাড়ল। ওহো, তোমার কাছে কাগজ কলম আছে? হ্যাঁ, কেন? তোমার হোস্টেলের টেলিফোন নম্বরটা লিখে দাও, আলাপ যখন হয়েই গেল তখন নিয়েই রাখি। হাসলেন মাসিমণি। পকেট থেকে এক টুকরো কাগজ বের করে তাতে নম্বর লিখে সামনে ধরলে মাসিমণি সেটা নিয়ে পড়লেন। এমনি রেখে দিলাম, যদি কখনো খুব প্রয়োজন পড়ে। নিশ্চয়ই, আপনার প্রয়োজন হলে বলবেন। যাই? হ্যাঁ, ও আরেকটা কথা, তুমি তো ওই পথে যাতায়াত করো, যদি হঠাৎ চোখে পড়ে ও এমন কিছুর সঙ্গে জড়িয়ে গেছে যা ভালো নয়, তাহলে আমাকে জানিও। আমার বাড়ির নম্বর লিখে নাও। নম্বর বললেন মহিলা। সেটা লিখে নিয়ে অমিত বলল, এবার চলি। হ্যাঁ হ্যাঁ, চলি বলতে নেই, আসি বলো। সাবধানে যাও। দুগ্গা দুগ্গা। হোস্টেলের ছেলেরা জটলা করে অমিতের উধাও হয়ে যাওয়া নিয়ে কথা বলছিল। এক মধ্যবয়সিনী গাড়ি নিয়ে এসে ধমকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছে, দারোয়ান এমন কথাই বলেছে। নেতা স্থানীয় ছাত্ররা স্থির করলো এখনই থানায় গিয়ে জানানো উচিত। সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় অমিত হোস্টেলের দরজায় পৌঁছে গেল। তাকে দেখতে পেয়ে হৈ হৈ করে ছেলেরা এগিয়ে এসে ঘিরে ধরে জিজ্ঞাসা করতে লাগলো, কে ওই মহিলা, কেন তাকে ইলোপ করেছিলেন, মুক্তি পাওয়ার জন্য মহিলাকে কত টাকা দিতে হয়েছে, অমিত কি থানায় গিয়েছিল? অমিত মাথা নেড়ে যাচ্ছিল। বন্ধুরা থামলে বলল, ওই ভদ্রমহিলা আমার এক সহপাঠিনীর মাসিমা, খুব রাগী। কেউ ওর কাছে আমার বিরুদ্ধে কিছু বলেছিল বলে যাচাই করতে এসেছিলেন, এমন কোনো ব্যাপার নয়। বন্ধুদের উত্তেজনায় জল ঢেলে নিজের ঘরে চলে এসেছিল অমিত। ওর রুমমেট সুজয় এসে বলল, কেসটা কি বলতো? ঘরে আর কেউ নেই দেখে সুজয়কে পুরো ব্যাপারটা খুলে বলল অমিত। সুজয় বলল, বাপ রে বাপ, কি ডেঞ্জারাস মহিলা, ছেলেদেরও হার মানাবে। শোন অমিত, ভুলেও ওই মেয়ের ছায়া মারাস না। মাসি যদি এরকম হয় তাহলে মা বাবা কিরকম হবে তা আন্দাজও করা যাচ্ছে না। কলকাতায় প্রচুর নরম মনের মা বাবা আছে, ভাগ্যে থাকলে তাদের কাউকে পেয়ে যাবি। হোস্টেল থেকে বেরিয়ে বাসে উঠলে ওই মেয়েদের কলেজ পার হয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে 20 মিনিটও লাগে না। বাসে উঠে বসতে পারলে তো কথাই নেই, দাঁড়িয়ে থাকলেও কলেজ পার হওয়ার সময় দুই চোখ বন্ধ করে রাখে তখন। বলা যায় না, ওই মেয়ের সঙ্গে যদি চোখাচোখি হয়ে যায়। সে বাসের ভেতরে থাকলে অবশ্য তাকে চিনতে পারা সম্ভব নয়, তাছাড়া মেয়েটা তো তাকে ভালো করে দেখেও নি। বাবার ইচ্ছে ছিল না, মায়ের জোরাজুরিতে সে কলকাতায় পড়তে আসতে পেরেছে হায়ার সেকেন্ডারির পর। প্রেসিডেন্সি কলেজের সুযোগ পেয়েছে। বাবার ইচ্ছে ছিল সে ইকোনমিক্স নিয়ে পড়ুক। আবেদন করা সত্ত্বেও সে সুযোগ পায়নি, তাই বাংলা নিয়ে পড়ে প্রথম শ্রেণী পেয়েছিল। সেটা জানার পর বাবা একটু শান্ত হয়েছে। কিন্তু কলকাতার রাস্তায় সে কোনো মেয়েকে বিরক্ত করেছে, জানলে টাকা পাঠানো বন্ধ করে বলবে, আর পড়তে হবে না, ফিরে এসো। অমিত ভাবছিল সেদিন মেয়েটিকে দেখে তার যে আচমকা কি হয়ে গিয়েছিল। কিন্তু এটা ঠিক, ওর সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছিল, তার বেশি কিছু নয়। এরকম ভুল সে কখনো করেনি, ভবিষ্যতেও করবে না। ওই মেসোমশাই মাসিমণি যদি তাকে পুলিশের হাতে তুলে দিতেন, তাহলে আর দেখতে হতো না, তার ভবিষ্যৎ বলে কিছু থাকতো না। তবে এখন তার মনে কতগুলো প্রশ্ন এলো। মেয়েটা তার বিরুদ্ধে মাসিমণির কাছে নালিশ করেছিল, কিন্তু তিনি যখন তাকে বাড়িতে আনতে গেলেন তখন মুখোমুখি না হয়ে বাড়ি চলে গেল কেন? তার সামনে দাঁড়িয়ে মাসিমণির কাছে নালিশ করাই তো স্বাভাবিক ছিল। মেয়েটা পাগল নাকি? দ্বিতীয়, ওর মেশো কি প্রকৃতিস্থ ছিলেন? যেরকম ভয়ঙ্কর রেগে প্রথম দিকে ছিলেন, মাঝপথ থেকেই কেমন নরম হয়ে গেলেন কেন? মাসিমণিও খুব দ্রুত বদলে গিয়েছিল, শেষ দিকে খুব ভালো মানুষ বলেই মনে হয়েছিল। এরকম পরিবারের কাছাকাছি যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা।
মাস চারেক পরে স্মৃতি যখন ঈষৎ ঝাপসা, তখন হোস্টেলের কাজের লোক ঘরে এসে বলল, আপনার ফোন এসেছে। খুব প্রয়োজন ছাড়া বাবা কুচবিহার থেকে ফোন করেন না। বাবার ফোন মানে একটা না একটা উপদেশ অথবা আদেশ। দ্রুত অফিস ঘরে গিয়ে টেলিফোন তুলে অমিত বলল, হ্যালো। আমি কি অমিত মিত্রের সঙ্গে কথা বলছি? একজন মহিলা স্পষ্ট উচ্চারণে প্রশ্ন করলেন। হ্যাঁ, আমি অমিত। তুমি আমার নাম বললে তো চিনতে পারবে না বাবা? এক দুপুরে আমার সঙ্গে আমাদের বাড়িতে এসেছিলে, মনে আছে? সঙ্গে সঙ্গে মেরুদণ্ড কনকনিয়ে উঠল। চট করে সেই দুপুরটার কথা মনে এসে গেল। অমিত বলল, হো হ্যাঁ, কেমন আছেন মাসিমণি? ভালো না বাবা, একদম ভালো না। খুব বিপদের মধ্যে আছি। কি করব বুঝতেই পারছি না। এখনকার ছেলে মেয়েদের আমি বুঝি না। তুমি যদি কষ্ট করে আমাদের বাড়িতে একবার আসো তাহলে খুব উপকার হয়। অমিতের গলা শুকিয়ে গেল। কেন, কি হয়েছে? আমি বুঝতে পারছি না, যদি সর্বনাশ হয় তাহলে তার সব দায় আমার উপর পড়বে। কারো সঙ্গে যে আলোচনা করব এমন কেউ পাশে নেই। তোমার মেসোমশাই অফিসের কাজে এখন ইউরোপে গিয়েছেন। তাকে ফোন করে এসব কথা বলাও ঠিক না। তাই তোমার কথা মনে পড়ল। আজ একবার আসবে? কাতর গলায় বললেন ভদ্রমহিলা। কথাগুলো বলার সময় এমন একটা করুণ আবহ তৈরি হলো যে অমিতের গলা থেকে যে সব শব্দ বেরিয়ে এলো তার জন্য সে নিজেই প্রস্তুত ছিল না। অমিত বলল, আমি যদি বিকেল 5টার সময় যাই তাহলে কি অসুবিধা হবে? না না, কোনো অসুবিধা হবে না, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। যেন স্বস্তির শ্বাস ফেললেন মৃণালের মাসিমণি। খুব নার্ভাস হয়ে হোস্টেল থেকে বেরিয়েছিল অমিত। ফোনটা আসার পরে সে রুমমেট সুজয়কে জিজ্ঞাসা করেছিল কি করা যায়। সুজয় মাথা নেড়ে বলেছিল, আমার তো মনে হয় ঘুরে আসা উচিত। ভদ্রমহিলা খুব অসহায় না হলে তোকে ফোন করতেন না। তুই যাবি আমার সঙ্গে? পাগল, আমাকে দেখে হয়তো খুব বিরক্ত হবেন, কথাই বলবেন না। ঠিক 5টায় হোস্টেল থেকে বেরিয়ে বাসে চেপে যেতে যেতে অমিত ভাবল, দুদিনের যাওয়ার মধ্যে কত পার্থক্য। সেদিন সে প্রায় চুরির দায়ে ধরা পড়েছিল। বেল বাজাতেই মাসিমণি নিজেই দরজা খুললেন। এসো এসো, বসো বাবা। তোমাকে বিরক্ত করতে বাধ্য হলাম বলে কিছু মনে করো না। না না, এভাবে বলবেন না। ভদ্রমহিলা দরজা বন্ধ করে সামনের সোফায় এসে বসলেন। ওইরকম শান্ত, লাজুক, ভীরু স্বভাবের মেয়েটার কি হলো বলো তো? তুমি জানো ও আমার কাছে মিথ্যে কথা বলছে? এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এসব কথা আমাকে বলছেন কেন? অমিত নিচু স্বরে বলল। আমি কাকে বলবো বাবা? দিদি জামাইবাবুকে তো বলতে পারছি না। আমার স্বামীও বাইরে। দিদি জামাইবাবু জানলে কোনোদিন আমার মুখ দেখবে না। ওই মেয়েকে ওরা কলেজে পড়াতেই চায়নি। হায়ার সেকেন্ডারির পরেই বিয়ে দিতে চেয়েছিলেন। আমিই জোর করেছিলাম, অন্তত গ্র্যাজুয়েশনটা করুক। আমার কথায় ওরা রাজি হয়েছিল, কিন্তু বলেছিল ও যেন ছেলেদের সঙ্গে মেলামেশা না করে। অমিত বলল, ও তো মেয়েদের কলেজেই পড়ছে। হ্যাঁ, কিন্তু আজকালও প্রায়ই মিথ্যে কথা বলছে। কলেজ থেকে বেরিয়ে গাড়ির ড্রাইভারকে বলছে সে আমার বাড়িতে আসবে। এখানে এসে গাড়ি থেকে নেমে বাড়িতে না ঢুকে কোথাও যায়। যখন আমার কাছে আসে তখন ওর হাঁটু পর্যন্ত ধুলো। তার মানে ও অনেক হাঁটাহাঁটি করে। যে মেয়ে কোনোদিন গাড়ি ছাড়া রাস্তায় যায়নি সে কোথায় যাচ্ছে? ওকে জিজ্ঞাসা করেছেন? করেছি, কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম যে মিথ্যে বলছে। মিথ্যে কথা বলার অভ্যেস কোনোদিন ছিল না তোর? অত্যন্ত শান্ত বলতে পারো, একটু ভীরু প্রকৃতির মেয়ে ছিল, কিন্তু আমার মন বলছে ও কোনো অন্যায় কাজ করছে। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিলেন মহিলা। আপনি অনুমান করে কষ্ট পাচ্ছেন। ওকে সরাসরি জিজ্ঞাসা করলে নিশ্চয়ই সত্যি কথাটাই আপনাকে বলবে। অমিত বুঝতে পারছিল না আর কি বলা উচিত। দেখো, আমি ওর পা থেকে মাথা পর্যন্ত জানি। আমি চেয়েছিলাম আমরা যে পড়াশোনা করার সুযোগ পাইনি তা ও পাক, কিন্তু এরকম হবে ভাবতে পারিনি। কিন্তু ও কোথায় যাচ্ছে বলে আপনি সন্দেহ করছেন? সেটাই তো বুঝতে পারছি না। শুধু মনে হচ্ছে ও খুব অসৎ ছেলে মেয়ের সঙ্গে মিশছে। তোমায় বলবো কি বাবা, একদিন এই বাড়িতে দুপুরবেলায় এসে সোজা বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলো।
পাক্কা 15 মিনিট পরে যখন বের হলো, তখন ওর নাকের নিচের ঠোঁট পর্যন্ত লালচে হয়ে গেছে। অথচ যখন বাথরুমে সে ঢুকেছিল তখন মুখ স্বাভাবিক ছিল। জিজ্ঞাসা করতে বলল, মুখ কুটকুট করছিল বলে সাবান লাগিয়েছে। আমার কিন্তু অন্য সন্দেহ। চোখ বড় বড় করলেন মহিলা। কি? ও সেদিন নির্ঘাত সিগারেট খেয়েছিল। সে কি? তাই তো তোমাকে লজ্জার মাথা খেয়ে ডাকলাম। না না, ওভাবে বলছেন কেন? তুমি আমার উপকার করে দাও বাবা। বলুন কি করতে হবে? তুমি মেয়ের ওপর একদিন একটু নজর রাখতে পারবে? মানে ও আমার বাড়িতে আসার নাম করে কোথায় যায়, কাদের সঙ্গে মেশে, এইসব খবর এনে আমাকে দেবে বাবা। মাসিমণি কাতর গলায় বললেন। আমার মনে হয় সরাসরি ওকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। বলবে না, একটা কথাও ওর পেট থেকে বের করতে পারবো না। এতদিন যা ছিল এখন তার উল্টোটা হয়ে গিয়েছে। কিন্তু আমি কোথায় গিয়ে খোঁজ নেব তাই তো জানি না। তুমি এক কাজ করো, আমার বাড়ির কাছাকাছি বেলা 3টে নাগাদ এসে অপেক্ষা করবে। মেয়ে যখন বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে কোথাও যাবে তখন তাকে অনুসরণ করবে। দেখবে কোথায় যায়, কাদের সঙ্গে মেশে। গলা নামিয়ে কথাগুলো বললেন মাসিমণি। ও যেন টের না পায়। কিন্তু আপত্তি করো না বাবা, আমার এই উপকারটুকু করো। ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে আর আপত্তি করতে পারল না অমিত। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস হায় সজনী এর প্রথম পর্ব। উপন্যাসটির পরবর্তী পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।